অমিত যে আসলে সুযোগ পাবে না এটা একদম অনুমিতই ছিল, কারণ আপনার যদিও দীর্ঘ সময় ধরে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে তো একটা পার্থক্য আছে। তো তিনি আসলে মিডল অর্ডার ব্যাটার, সেই জায়গায় মুশফিক আছে এবং লিটন আছে। এই দুইজনের জায়গায় আমরা আসলে অমিতকে, এই দুইজনকে রিপ্লেস করে অমিত ঢুকবে এটা আশা করা যাচ্ছিল না। তবে অমিতকে তৈরি করা হচ্ছে, অমিতকে নেয়ার মানেই হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের যে পরিবেশ, ওই পরিবেশের সাথে অমিত আসলে পরিচিত হচ্ছে। আমরা খুব ভালো করেই জানি যে মুশফিক কিন্তু খুব বেশি দিন আর নেই। হ্যাঁ হয়তো খেলবেন, কিন্তু আপনি এটা ধরে নিতে পারবেন না যে আরও 3 বছর খেলবেন। আমরা মুশফিকের শেষটা হয়তো এখনই দেখতে পাচ্ছি না, তবে খুব দ্রুতই সেটা শেষ হবে। তো এই ভাবনা থেকে আমার মনে হয় অমিতকে তৈরি করার জন্যই অমিতকে আসলে জাতীয় দলের সার্কিটে নিয়ে আসা, এবং তিনি জাতীয় দলের পরিবেশটা দেখছেন, জাতীয় দলের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। তো সেই কারণটাতেই আসলে অমিত নেই। তানজিদ তামিম ওপেনার, এবং আমাদের সেটেল দুইজন ওপেনার অলরেডি আছে, জয় এবং সাদমান। সাদমান। তো যেহেতু জয় এবং সাদমান দুজনই ভালো করছিল, এবং তানজিদ তামিম আমাদের হচ্ছে থার্ড ওপেনার, যিনি অনেক দিন ধরে ওয়ানডে এবং টি-20তে ভালো করে আসছেন। তিনি আরও আগেই হয়তো টেস্টের সুযোগ পেতে পারতেন, অনেক দিন পরে তিনি আসলে টেস্টের সুযোগ পেয়েছেন। কিন্তু এখনই হয়তো নির্বাচকরা মনে করেছে যেহেতু এই দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আমাদের রেগুলার যারা পারফর্ম করে আসছিল তাদেরকে রিপ্লেস না করা। তবে আমি এখনই আসলে আপনাকে বলে রাখতে চাই, এই যে এই প্রথম দিনে বা এই প্রথম টেস্টটাতে সাদমান এবং জয় দুইজনই কিন্তু ফেল করলো। এখন একটা চান্স তৈরি হতে পারে সেকেন্ড টেস্টে আসলে তানজিদকে সুযোগ দেয়া, এবং তানজিদ যদি সেটা গ্র্যাব করতে পারে তাহলে সাদমান এবং জয় যে কোনো দুজনের একজন যে খারাপ করবে তার জন্য কঠিন হয়ে যাবে জায়গাটা ধরে রাখা। আমি যদি ভুল না করি বা আপনার যদি ইনফরমেশনে একটু গ্যাপ থাকে, 5জন না 7জন বাহাতি ব্যাটার তাদের হ্যাঁ, তাদের তাদের সাইটে, তাদের স্কোয়াডে। এই 7জনের মধ্যে মানে অবধারিতভাবেই আপনি যদি এই স্কোয়াডটার দিকে তাকান তাহলে নাইম হাসানকে আসলে সুযোগ দেওয়ার দরকার ছিল। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে নাইম হাসানের জায়গায় তাইজুলকে রাখা এই জন্যই, আপনি টেস্টে বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের স্কোয়াডে তাইজুল সবসময় 1 নম্বরে থাকে। তো ওই যে পরিসংখ্যান, ম্যানেজমেন্ট পরিসংখ্যানটা হিসেব করেছে, ম্যানেজমেন্ট আজকের ডেটা হিসেব করে নেয়, আজকের স্কোয়াডটা হিসাব করে নেয়। আজকের স্কোয়াডটার দিকে যদি আপনি তাকান বা আজকের স্কোয়াডটা বিবেচনায় আনলে নাইম অবশ্যই চান্স পাওয়ার দরকার ছিল তাইজুলের জায়গাটায়। এবং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে আরও কজন অভাগা ক্রিকেটারদের মধ্যে নাইম হাসান একজন, যে অনেক ভালো পারফর্ম করেও কখনো কখনো কম্বিনেশনের জন্য, কখনো কখনো আসলে বিভিন্ন কারণে জড়ায় পেঁচায় সে সুযোগ পায় না। আজকের স্কোয়াড বিবেচনায় নাইম হাসান ছিল একদম মানে 500% নিশ্চিত প্লেয়ার যে দলে জায়গা পেতে পারতেন তাইজুলের মানে জায়গায়। সাহসী সিদ্ধান্ত তো নিতেই পারত। আপনার কাছে কি নিতে মনে হয়? আমার মনে হয় নিতেই পারতো, যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি, এবং সেই সিদ্ধান্তটা না নেয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পরিসংখ্যান। এই নাজমুল হোসেন শান্ত বলেছে যে আমরা একটু এগিয়ে আছি। আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে তার এই কথাটা তিনি না বললেও পারতেন। তিনি এই জায়গায় তিনি একটু টেকনিক্যালি চলে যেতে পারতেন যে লেটস সি, মানে আমরা মাঠে দেখবো আসলে কে এগিয়ে কে পিছিয়ে। কারণ আপনি যখন নিজেকে ফেভারিট দাবি করবেন এবং আপনি যখন বলবেন যে আপনি ভালো, তখন কিন্তু আপনি নিজের মাথার উপর একটা 100 মনের ওজন আপনি নিয়ে নিজের ঢোল নিচ্ছেন। নিজে পেটানোর হ্যাঁ, মতো একটা 100 মন অবস্থা। ওজনের একটা মানে পাথর আপনি মাথায় উঠায় দিলেন। তো আপনি টেস্টের ফিল্ডিংয়ে নামার আগে অথবা ব্যাটিংয়ে নামার আগে বা মাঠে নামার আগে আপনি কেন এই ওজনটা আপনার মাথার উপর নেবেন? এটা তো কোনো প্রয়োজন নাই। সো আমার মনে হয় আমরা যে বলছে ক্যাপ্টেন হিসেবে, ওনার হয়তো নিশ্চয়ই একটা মানে ট্যাকটিক্স তো আছে নিশ্চয়ই। উনি যে বলছে তার মানে নিশ্চয়ই হিসেব করে বলছে। তবে আমার হিসেব বলছে যে ওনার এই হিসেবে একটু হয়তো উনি সেটা আরও টেকনিক্যালি একটু চিন্তা করতে পারতেন যে না, আমি আমার উপরে চাপ নিব না, আমি ফ্রি ওয়েতে ছেড়ে দেই, লেটস সি। যেটা আসলে তাদের ক্যাপ্টেন বলেছে যে হ্যাঁ, মাঠে আসলে আমরা পারফর্ম করতে চাই, আমি বলতে চাই না কে এগিয়ে কে পিছিয়ে, আমি মাঠে ভালো খেলে এই টেস্ট দুটোই আমি জয় নিশ্চিত করতে চাই। সো সেই চাপটা আসলে নাজমুল হোসেন শান্ত নিয়েছেন, এবং এইটা উনি কেন নিয়েছেন উনি আসলে ভালো বলতে পারবেন। বাবর আজম চাইবে না নাহিদ রানাকে ফেস করতে, কারণ হচ্ছে নাহিদ যেই বল ছুড়বে এটা বাবরের জন্য কঠিন হবে, নিশ্চয়ই অত কঠিন না, বাবর এরকম বল আরও খেলেছে। কিন্তু একটা সুবিধাও কিন্তু বাবরের ছিল, যেটা অনেকে মিস করে গিয়েছে। বাবর খুব ভালো করে জানেন যে নাহিদ কী করতে পারেন, কারণ যেহেতু তার অধীনে খেলেছে, তার সাথে অনেক পরিকল্পনা করেছে। নাহিদ কি করতে পারেন, কোন জায়গায় দিতে পারেন, কি পরিকল্পনা করতে পারেন, সব কিছু কিন্তু বাবরের জানা, এবং জাস্ট কয়েকদিন আগেই সেটা ঘটেছে। সো এই জায়গাটা থেকে
নাহিদের যেমন বাবরকে নিয়ে ভয় ছিল, বাবরেরও নাহিদের নিয়ে ভয় ছিল, আবার দুজনের দুইটা সুযোগও ছিল। বাবরও জানতেন যে নাহিদ কি করতে পারেন, আবার নাহিদও জানেন যে বাবরের মাথায় কি চলে ব্যাট করার সময়। তো সব কিছু মিলিয়ে দুজনের মাঠে দুইজনকে দেখা আসলে দারুণ হতো। ক্রিকেটার যখন এই দুইজনের আসলে রাইভেলরিটা হতো, এটা দেখতে দর্শকদের জন্য অনেক ভালো হতো। বাট আনফর্চুনেটলি বাবর ছিটকে গিয়েছে, এটা আমাদের জন্য যেমন ভালো, আবার বাবরের মতো একজন ব্যাটারকে আপনার নাহিদ রানা বল করছে, এটা দেখতেও খুব ভালোই লাগতো। ক্রিকেটের সৌন্দর্য। কিন্তু দিন শেষে আমরা আসলে যেহেতু টস হেরে আমরা আসলে ব্যাটিংয়েই নামতে হয়েছে, প্রথম দিকের আপনি দেখেন সুযোগ সুবিধাটা হাসান আলী এবং আফ্রিদি নিয়ে নিয়েছে। সবচেয়ে ভালো হতো যদি নাহিদকে আমরা একদম প্রথম দিনের কাজে লাগাতে প্রথম ওভারেই বল করতে দেখতাম এবং নাহিদের বলের যে গতি, এই গতিটা আমরা কাজে লাগাতে দেখতাম। এই গতি কাজে লাগিয়ে ব্যাটারদের আসলে ভয় ধরিয়ে দেওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা যদি থাকতো সেটা আরও বেশি ভালো হতো। ইটস ভেরি আর্লি, এখনই আপনি বলতে পারবেন না কিছু। তবে বাংলাদেশ প্রথম দিনের প্রথম সেশনের ঠিক 7 থেকে 10 ওভারের মধ্যেই 2টা উইকেট হারিয়েছে এবং 2জন ওপেনারকে হারিয়েছে। এবং আপনি দেখেন এই গ্রাসি উইকেটে ওরা টসে জিতে আপনার ছেড়ে দেয়া একমাত্র কারণ হচ্ছে এই সকালবেলার যেই স্পিডটা, ওই স্পিডটা কাজে লাগানো। এই স্পিডটা তাদের পেসাররা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং তারা একদম দুই সফল দুইটি হয়েছে। দুইটি উইকেট তারা আসলে নিয়ে নিয়েছে এবং আফ্রিদি আর হাসান আলী এই দুইজনকেই তারা ব্যবহার করতে চেয়েছিল, তারা খুব ভালোভাবে পেরেছে। ইটস টু আর্লি বলা যে এই টেস্টটা 5 দিনে গড়াবে কিনা, কিন্তু যেইভাবে 2টা উইকেট গেল এবং মমিনুল আর শান্ত এই দুইজন আসলে দাঁড়িয়েছে এবং এই সেশনটা 2 উইকেটে শেষ করেছে। আমরা ধরে নিতে পারি যে এই সেশনটা বাংলাদেশ খুব বেশি এগিয়ে না থাকলেও মোটামুটি এগিয়ে আছে, যেহেতু 2টা উইকেট দিয়ে আমরা এই সেশনটা শেষ করতে পেরেছি। পরের সেশনটা আমাদের 2জন সেটেল ব্যাটসম্যান আছে, শান্ত এবং মমিনুল, দুইজনই খুব ভালো জায়গায় আছে এই মুহূর্তে। এই দুইজন পরের সেশনটা ডোমিনেট করতে হবে। পরের সেশনটা ডোমিনেট করে 350 থেকে 400 স্কোর যদি বাংলাদেশ করতে পারে, তাহলেই এই টেস্টটা 5 দিনে গড়াবে। আর নয়তো বাংলাদেশ, ইটস টু আর্লি, আমি এখনই বলে দিতে চাই, আর নয়তো এই টেস্টটা বাংলাদেশ হারতে যাচ্ছে যদি এই 2 উইকেট আপনাকে কোনো কিছু না করে দেয়। কারণ এই 2 উইকেটের পরে আপনার আর 2জন ব্যাটসম্যান আছে যাদের প্রতি আপনি আসলে আশ্বস্ত বিশ্বাস করতে পারেন, যারা আপনাকে কিছু করে দিবে। মুশফিক এবং লিটন, মিরাজ আপনার জন্য কিছু করে দিবে, সেটা আপনি আসলে খুব ভালোভাবে ধরে নিতে পারেন না। কিন্তু এই 2 উইকেট যদি আপনাকে কিছু করে দেয়, পরের 2জন আপনাকে মেন্টালি অনেক স্ট্রং থেকে ভালো কিছু ডেলিভার করবে। আর নয়তো এই দ্বিতীয় সেশনে যদি এই 2 উইকেট খুব আর্লি চলে যায়, তাহলে এই টেস্টটা বাংলাদেশ 5 দিনে গড়াবে কিনা এটা যেমন সন্দেহ আছে, পাশাপাশি আপনি এই টেস্টটা ঘরের মাঠে, মিরপুরের মাঠে আপনি এই টেস্টটা জিতবেন কিনা এইটা নিয়েও আমার খুব সন্দেহ আছে। এবং আমি খুবই প্রিটি শিওর যে এই টেস্টটা বাংলাদেশ হারতে যাচ্ছে। যেভাবে প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ তাদের উইকেটটা বিলিয়ে আসছে এবং 2জন ব্যাটারি আসলে খুব ভালো কিছু না করেই ফিরে গেছে।